আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম ক্লাস। আজকে সেট নিয়ে কথা বলবো। তুমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়ের ক্লাস কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো তোমাকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা সেট নিয়ে কথা বলি। এখানে তোমাদের বইয়ের যে প্রথম বিষয়গুলো রয়েছে, এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এটা যখন আমরা ব্যঞ্জচিত্রটা বুঝে যাব তখন এই চিত্রটা তোমরা বুঝতে পারবা। ব্যঞ্জচিত্র আলোচনাটা একটু পরে রয়েছে, অর্থাৎ এই অধ্যায়ের প্রায় শেষের দিকে রয়েছে। তখন আমরা ব্যঞ্জচিত্রটা যখন পড়ে ফেলবো তখন কিন্তু এটা তোমরা খুব সহজেই বুঝে যাবা। এগুলোও আমরা একটু পরে আসতেছি। প্রথমে আমরা সেট কাকে বলে, সেটকে কিভাবে লিখতে হয় এই বিষয়টা আমরা জেনে আসি। তোমাদের বইয়ে সেটের একটি সংজ্ঞা দেওয়া রয়েছে। বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। বাস্তব কথাটা বুঝে গেছো, মানে বাস্তবে অস্তিত্ব আছে এরকম বস্তুর কথা বোঝানো হচ্ছে। আর বিমূর্ত বলতে এখানে বোঝানো হচ্ছে যে বাস্তবে অস্তিত্ব আছে কিন্তু হচ্ছে আমরা বস্তুটাকে দেখতে পাই না। যেরকম বাতাস, বাতাস একটা বিমূর্ত বস্তু, চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এরকম অসংখ্য বস্তু প্রকৃতিতে রয়েছে, সেগুলোর একটা সুনির্দিষ্ট সংগ্রহকেও আমরা কি বলবো, আমরা সেট বলতে পারবো। তো সেটকে কিভাবে প্রকাশ করে আমরা সেটা দেখে আসি। সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের যে সদস্যগুলো থাকে সেগুলাকে লিখে প্রকাশ করা হয়। মনে করো একটি সেট, সেই সেটের ভিতরে 5টি সংখ্যা রয়েছে, 1 2 3 4 5। তাহলে এই 5টি সংখ্যাকে আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এবং 5টি সংখ্যা আমি এভাবে লিখতে পারি 1, 2, 3, 4, 5। এই ভিতরের যে 1 2 3 4 5 এই প্রত্যেকটিকে বলা হয় সেটের সদস্য, বা ইংরেজিতে বললে এলিমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেটকে কিভাবে প্রকাশ করা হয়। সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করতে হবে, সেটের সদস্যগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবং প্রত্যেকটিকে কমা দ্বারা আলাদাভাবে লিখতে হবে। আমাদের বাস্তব জীবনে সেটের অনেক কিন্তু অ্যাপ্লাই রয়েছে। যেরকম তোমার টেবিলেই তুমি দেখা গেছে কতগুলো বই তুমি যদি সুনির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখো। ধরো তোমার টেবিলে 3টা শাড়ি রয়েছে, একটাকে আমি P1 চিন্তা করলাম, আরেকটা P2 চিন্তা করলাম, আরেকটা P3 চিন্তা করলাম। তোমার টেবিলে এই 3টি সেট রয়েছে। মনে করো P1 শাড়িতে তুমি বিজ্ঞানের বইগুলো লিখে রেখেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে এটা কি একটি সেট। মনে করো P2 যে শাড়ি, সেখানে তুমি 3টি বই রেখেছ, বাংলা, ইংলিশ, ম্যাথ। তাহলে এটাও কি, এটা হচ্ছে একটা সেট। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের যে বস্তুগুলো রয়েছে সেগুলোর সুনির্ধারিত যে সংগ্রহ, তাকেই আমরা সেট বলে থাকি। তোমরা তোমাদের আলমারি তে দেখবে ওইখানেও কিন্তু সেটের প্রয়োগ রয়েছে। ওখানে দেখা যাচ্ছে যে একই ধরনের যে আমাদের এগুলা চামিচ বা হচ্ছে থালা বাসন, এগুলা কিন্তু আমরা একই ধরনের যেগুলো আছে এগুলাকে আলাদাভাবে আমরা সাজিয়ে রাখি। ওইটাও কিন্তু কি একটা সেট। আর তোমাদের বই এখানে একটি রয়েছে, বই এখানে একটি চার্ট দেওয়া আছে। চলো আমরা এটা একটু দেখে আসি। এখানে বলা হচ্ছে মৃত্যুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60%-এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। এক কথায় হচ্ছে এখানে কিছু সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে একটি পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার মধ্যে যারা 60%-এর বেশি নম্বর পাবে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে, 100 থেকে যারা 60-এর বেশি পাবে তারা হচ্ছে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। তো এইখানে অনেকে 60 নম্বরের বেশি পেয়েছে, আবার অনেকে 60 নম্বরের কম পেয়েছে।
যারা 60 নম্বরের বেশি পেয়েছে তাদের দ্বারা কিন্তু একটি সেট গঠন করা হয়েছে, এখানে তোমরা লক্ষ্য করো। আর আমি আগেই বলেছি যে সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, আর সেটের সদস্যগুলোকে অবশ্যই কি করতে হবে, কমা দ্বারা আলাদা করতে হবে। তো যারা 60%-এর উপরে নম্বর পেয়েছে তাদের সেট হচ্ছে এ ধরা হয়েছে, আর যারা 60%-এর কম নম্বর পেয়েছে তাদের সেটকে এখানে বি ধরা হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 60%-এর অধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 60%-এর অধিক শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকের বেশি হবে, কারণ এখানে হচ্ছে তুমি যদি গণনা করো 1 2 3 4 5 6 7 8 9 10, 60%-এর বেশি নম্বর পেয়েছে 10 জন, আর 60%-এর কম নম্বর পেয়েছে 1 2 3 4 5 6 জন। তাহলে অবশ্যই অর্ধেকের বেশি হচ্ছে 60%-এর বেশি নম্বর পেয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60%-এর কম নম্বর পেয়েছে, মানে এখানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 60%-এর কম নম্বর পেয়েছে। আর 60%-এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত, আর 60%-এর নিচে যে প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে 33 থেকে 59-এর ভিতরেই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই দুটি সেট থাকার কারণে কিন্তু আমরা এখান থেকে 3টি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। এখান থেকে আরও সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এছাড়াও আর কি কি বুঝতে পারলে তা নিচের ফাঁকা করে লিখো। এছাড়াও আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হচ্ছে 90 বা 90, আর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর হচ্ছে 33। এখান থেকে আমরা আরো সিদ্ধান্ত নিতে পারি যে 60%-এর উপরে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন, 60%-এর নিচে নম্বর পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 জন। এরকম কিন্তু আরো অসংখ্য সিদ্ধান্ত নেওয়া যাবে। তোমরা আসলে সিদ্ধান্তগুলো তোমাদের নিজস্ব মেধায় বের করে এখানে লিখে রাখবে। আমি তো বেশ কয়েকটা বলেই দিলাম। তারপর এখান থেকে কিন্তু এই দুটি সেট থাকার কারণে কিন্তু এখানে আমরা আমাদের আরো কিছু সুবিধা পাবো, যেরকম বি সেটে যারা রয়েছে তাদেরকে যদি আমরা সামনের বছর অলিম্পিয়াডে অংশগ্রহণ করাতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে কি করতে হবে, আরো ভালো প্রশিক্ষণ দিতে হবে। তাহলে এটা কিন্তু সেট থাকার কারণে কিন্তু আমরা এই সিদ্ধান্তটাও আমরা গ্রহণ করতে সক্ষম হয়েছি। এই বিষয়টা নিচে লেখা আছে, তাহলে তোমরা এটা একটু ভালো করে পড়বে। পরে সেটের প্রকাশ, অলরেডি আমি সেটকে কিভাবে প্রকাশ করি সেটা অলরেডি আমি বলে দিয়েছি, যে সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের সদস্যগুলোকে প্রকাশ করতে হবে, এবং সদস্যগুলোকে কমা দ্বারা কি করতে হবে, আলাদা করে দিতে হবে। তারপর এখানে জোড়াই কাজ, অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। তোমাদের ক্লাস 8-এর যে বইগুলো রয়েছিল সেগুলোকে তোমরা কি করবা, এখানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাঝখানে বইগুলোর নাম তোমরা লিখে দিবা। তোমার রং পেন্সিলের রঙের সেট, তোমার যে পেন্সিল সেট রয়েছে সেখানে কি কি রং রয়েছে সেগুলোও কি তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কি করে দিবা, নামগুলো লিখে দিবা, তাহলেই কিন্তু এটা একটা সেট হয়ে যাবে। তারপর ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এখানে যে ক্রিকেট খেলার বেশ কিছু সরঞ্জাম কিন্তু তোমাদের বইয়ে প্রথমেই দিয়ে দিয়েছে, তো এগুলা কোনটার কি নাম সেটা কি তোমরা এখানে লিখে দেবে। এটা তেমন কঠিন কিছু না, তোমরা আশা করি এটা নিজেরাই করে নিতে পারবা। তারপর হচ্ছে সেট লেখার পদ্ধতি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC XYZ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে লক্ষ্য করো, সাপোজ আমি একটা সেট লিখতে যাচ্ছি যে এ একটি সেট, সেই সেটের সদস্য হচ্ছে 1 2 3 4 5। তাহলে এই যে এই একে অবশ্যই কি হাতের, বড় হাতের হইতে হবে। কি হইতে হবে, অবশ্যই এটাকে বড় হাতের হইতে হবে। এই নিয়মটাতে এটাই বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে কোনো একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। আমি আগেই বলেছি যে সেটের যে সদস্যগুলো থাকবে, সেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ইয়াগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাকে কি বলা হচ্ছে, সেটের এলিমেন্ট বা সদস্য বলা হবে, যেগুলো কমা দ্বারা কি করতে হবে, আলাদা করে দিতে হবে। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর ABC XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সেটের যে এলিমেন্টগুলো, তুমি সেটকে হচ্ছে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে, এটা হচ্ছে একটা সেট। কিন্তু সেটের এলিমেন্টগুলো যদি কখনো ইংরেজি বর্ণমালা চলে আসে তাহলে সেগুলো অবশ্যই ছোট হাতের অক্ষরে প্রকাশ করতে হবে। যেরকম এ যদি একটা সেট হয়, এ সেটের সদস্য যদি হয় ABC, তাহলে এই ABC কিন্তু বড় হাতের হতে পারবে না, এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই ছোট হাতের হবে। কিন্তু পুরা সেটকে তুমি যে বর্ণমালাটা দ্বারা প্রকাশ করবা সেটা কি হবে, অবশ্যই
একটা বড় হাতের অক্ষর হবে, এটা এখানে বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে বি ইকুয়াল টু এ কমা বি হলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের জন্য এটাকে বলা হয় বিলংস টু। কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। অর্থাৎ সাপোজ এখানে এসে এই সেটটাই চিন্তা করি, এই সেটের সদস্য হচ্ছে এ কমা বি কমা সি, অর্থাৎ এই সেটের সদস্য এ, এই সেটের সদস্য বি, এই সেটের সদস্য সি। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি এ বিলংস টু এ, অর্থাৎ এই স্মল এ হচ্ছে ক্যাপিটাল এর সদস্য, ক্যাপিটাল এ সেটের সদস্য। আমি লিখতে পারি বি বিলংস টু সি। এটার অর্থ হচ্ছে এই বি হচ্ছে, সরি, বি বিলংস টু এ, এটার অর্থ হচ্ছে এ বি হচ্ছে এ সেটের সদস্য। আমি লিখতে পারি সি বিলংস টু এ, কারণ এটা হচ্ছে সি হচ্ছে কি এ সেটের সদস্য। কিন্তু আমি এটা লিখতে পারবো না, আমি ডি বিলংস টু এ লিখতে পারবো না, কারণ ডি কিন্তু এই সেটের ভিতরে কি ডি নাই। তাহলে এটাই কি লিখতে হবে? এখানে মাঝখানে যদি আরেকটা টান দিই তাহলে সেটা হয়ে যাবে ডাজ নট বিলংস টু। এটার অর্থ হচ্ছে ডি এর সদস্য নয়। তোমাদেরকে আরেকটা উদাহরণের মাধ্যমে এটা আরেকটু ক্লিয়ার করি। মনে করো একটি সেট আমি নিয়েছি, সেই সেটের সদস্য হচ্ছে 1 2 3। তাহলে এখানে আমি লিখতে পারবো 1 বিলংস টু এ। 1 হচ্ছে এ সেটের সদস্য, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। 2 বিলংস টু এ, 2 হচ্ছে এ সেটের সদস্য। 3 বিলংস টু এ, 3 হচ্ছে এ সেটের সদস্য। কিন্তু আমি এটা বলতে পারবো না 4 বিলংস টু, এটা লেখা যাবে না, কারণ 4 কিন্তু এ সেটের সদস্য নয়। তাহলে আমাকে কি লিখতে হবে? 4 ডাজ নট বিলংস টু এ। যদি 5 লিখতাম তাহলে আমি ওইটাই লিখতাম 5 ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ 5 হচ্ছে এ সেটের সদস্য নয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তারপর বলা হচ্ছে যদি সি সেট বি এর উপাদান না হয়, এই যে এই কথাটাই বলা হচ্ছে যে সি ডাজ নট বিলংস টু বি। সেটের এলিমেন্ট সি যদি বি তে না থাকে, বি সেটে না থাকে, তখন আমরা এটা লিখবো সি ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ সি বি এর সদস্য নয়। পরবর্তীতে এখানে লক্ষ্য করো তোমাদের একক কাজ দেওয়া হয়েছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে দিচ্ছে, খালি করে লিখো। তাহলে সেট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে 210 এর মৌলিক উৎপাদক সমূহকে খুঁজে বের করতে হবে, তারপর সেগুলো দ্বারা কি করতে হবে? আমাকে সেট তৈরি করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে 210 এর মৌলিক উৎপাদক সমূহ খুঁজে বের করি। তার জন্য তোমাদেরকে প্রথমেই জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। কারণ মৌলিক উৎপাদক সমূহ যদি খুঁজে বের করতে চাও তাহলে 210কে প্রথমেই আমাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এক অপেক্ষা বড় ওই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি দ্বারা ভাগ করলেই ভাগশেষ শূন্য হয়, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে না? ভাগফল শূন্য হবে না। ওই সকল সংখ্যাই হবে মৌলিক সংখ্যা। আমি আবার বলছি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি দ্বারা ভাগ করলেই ভাগফল শূন্য হবে এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে না? শূন্য হবে না, ওই সকল সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। সাপোজ আমি যদি 5 চিন্তা করি, একটি সংখ্যা 5 যদি চিন্তা করি, তাহলে 5 কিন্তু একটি মৌলিক সংখ্যা, কারণ 5কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত হবে? ভাগশেষ কত হবে? শূন্য হবে। 1 দ্বারা 5কে ভাগ করলে ভাগশেষ শূন্য। আবার 5কে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে কত? ভাগফল শূন্য। কিন্তু 5কে যদি তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করো, পৃথিবীর অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করো, 5কে যদি 2 দ্বারা ভাগ করো, দেখো 2 এখানে হবে 4, তাহলে ভাগশেষ হয়ে যাচ্ছে কত? 1। ভাগশেষ শূন্য হবে না। তাহলে আমরা বলতে পারি 5 কি? একটি মৌলিক সংখ্যা। এরকম ভাবে 3 একটি মৌলিক সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 4 কিন্তু মৌলিক সংখ্যা না। 4 এর কথা একটু চিন্তা করি, যে 4কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, 4কে 1 দ্বারা ভাগ করলেও ভাগশেষ শূন্য, কিন্তু 1 এবং 4 ব্যতীত কিন্তু 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু কি হয়ে যাচ্ছে? ভাগফল শূন্য হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে মৌলিক সংখ্যা কি যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা বিরোধী। কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই ছিল যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ 4 যদি একটি সংখ্যা হয়, 4কে 1 এবং 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি ভাগশেষ শূন্য হওয়া যাবে না। তাহলে 4কে মৌলিক সংখ্যা বলতে পারতাম, কিন্তু 4কে দেখা যাচ্ছে অন্য একটি সংখ্যা 2 দ্বারা ভাগ করলেও কি ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে, তাই 4 কি মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এখানে আবার ফিরে আসি, আমরা 210 এর মৌলিক উৎপাদকগুলো বের করব। তাহলে 210কে অবশ্যই আমরা কি দ্বারা ভাগ করব? মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, 2 দ্বারা ভাগ করতে পারি এটাকে, তাহলে হবে 2 কে 2, এখানে 0 দিতে হবে, 2 × 10,
তারপর হচ্ছে 5 দিয়ে যাবে না, এখানে এখানে 3 দিয়ে যাবে, 9, 3 3 9, তারপর হচ্ছে 1 15, 3 5 15, তারপর এখানে 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35। তাহলে দেখো এখানে প্রত্যেকটি কিন্তু মৌলিক সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট। প্রকাশ করি সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে প্রকাশ করতে হবে। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর আমাদের যে মৌলিক উৎপাদকগুলো সেগুলো লিখে দিই, 2, 3, 5, 7। আশা করি তোমরা তোমাদের উত্তরটি খুঁজে পেয়ে গেছো। তাহলে তোমাদেরকে আমি আরেকটি কাজ দিতেছি, সেটা তোমরা অবশ্যই কি করবে, আমাকে কমেন্টে আনসারটি জানিয়ে দেবে। সেটি হচ্ছে তোমরা 35 এর মৌলিক উৎপাদক সমূহের সেট কি করবে, বের করে কমেন্টে আনসারটি জানিয়ে দাও। নেক্সট হচ্ছে এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে, এখন এটা তোমরা আশা করি নিজেরাই সলিউশন করতে পারবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে x সমান 5, 7, 9, 11, 13, অর্থাৎ x সেটের সদস্য হচ্ছে 5, 7, 9, 11, 13। বলা হচ্ছে নিচের ফাঁকা করে বিলংস টু অথবা ডাজ নট বিলংস টু বসাও। তাহলে 9 এখানে কি বিলংস টু হবে নাকি ডাজ নট বিলংস টু হবে? 9 কি x সেটে আছে? অবশ্যই আছে। এখানে দেখা যাচ্ছে x সেটের এলিমেন্ট হচ্ছে 9। তাহলে আমরা জানি থাকলে কি লিখবো, বিলংস টু। তাহলে এখানে হবে 9 বিলংস টু x। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 10 বিলংস টু 10, এখানে কিন্তু x সেটের ভিতরে 10 নাই। তাহলে যদি না থাকে তাহলে আমরা কি লিখবো, ডাজ নট বিলংস টু। তাহলে এরকম একটা চিহ্ন দিয়ে এভাবে টান দিয়ে দেবো, তাহলে বোঝা যাবে 10 ডাজ নট বিলংস টু x, অর্থাৎ 10 কি x সেটের সদস্য নয়। তাহলে তোমরা এই দুটির আনসার আমাকে তাহলে কমেন্টে জানিয়ে দাও, যে 3 এখানে বিলংস টু হবে নাকি ডাজ নট বিলংস টু হবে, 13 এখানে বিলংস টু হবে নাকি ডাজ নট বিলংস টু হবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দিয়ে যাব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।